দিকে যে বড় সর্বনাশ হয়ে গেছে গো বৌদি। সর্বনাশ? আবার কি সর্বনাশ হলো রে হারু? কাজে যাওয়ার সময় দেখলাম কালু কয়েকজন লোক নিয়ে ঘুরছে। শুনলাম মোড়ল নাকি আজই জগাদের ঘর দখল করবে। সারাদিন ধরেই আকাশের মুখ ভার, কখনো কখনো গুড়ি গুড়ি, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে পুরো গ্রাম জুড়ে। সেই বৃষ্টির মধ্যেই মোড়লের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে গরিব দিনমজুর জগা, আর বারান্দায় বসে বসে হুক্কা টানছে মোড়ল। কর্তা, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি আমাকে ডেকেছেন যে? জরুরি কোনো প্রয়োজন আছে নাকি? জরুরি তলব না দিলে কি আর তুই আসতিস? যাই হোক, এবার বল টাকা পয়সার কি করলি, কবে দিবি? কর্তামশাই, আপনি তো জানেন আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এই বর্ষায় কাজকর্ম একদম নেই বললে চলে। সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তা তো সংসার চলছে কি চলছে না সে কথা শুনে আমি কি করবো রে? আমার এখন টাকার প্রয়োজন, টাকাটা দিয়ে দে। আর টাকা না দিতে পারলে তোর বাড়িটা আমার নামে লিখে দে। এভাবে এভাবে বলবেন না কর্তা, আমি আপনার টাকা দিয়ে দেব। আমাকে আর কটা দিন সময় দিন। এই কথা তো গত মাসেও বলেছিলি রে গদাদা। কর্তা সময়ও দিয়েছে তোকে, কিন্তু তুই দিতে আর পারলি কই? বিশ্বাস করুন কর্তামশাই, আমি টাকা মেরে দেব না। একটু কাজ পেলেই আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে কি বোকা পেয়েছিস নাকি রে? যে বারবার তোর কথা শুনবো? আমার জমিতে ঘর তুলে বসে আছিস, আবার টাকাও দিবি না? কর্তা, আমি বলি কি, এত কথা বাড়িয়ে লাভ নেই। কাল সকালের মধ্যে টাকা না দিলে ওদেরকে বাড়ি থেকে বের করে দিন। কর্তামশাই, এমন করবেন না। বাড়ি থেকে বের করে দিলে এই বর্ষার মধ্যে বউ মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? সেটা আমি জানি না। কাল সকাল পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে টাকাটা পরিশোধ করতে পারলে ভালো, আর না পারলে আমি কিন্তু এর কোনো কথা শুনবো না। এবার তুই যা এখান থেকে। সন্ধ্যা পেরিয়ে যেতে বৃষ্টির প্রকোপ আর বাজ পড়তে শুরু করলো দ্বিগুণ হারে। আর এত ঝড় বৃষ্টিতে জগা এখনো বাড়ি ফেরেনি বলে চিন্তায় অস্থির হয়ে গিয়েছে জগার স্ত্রী ফুলমতি ও তার মেয়ে তিন্নি। মা, ও মা, বাবা এখনো আসছে না কেন গো? কি জোরে জোরে বাজ পড়ছে। আমার না ভীষণ ভয় করছে গো। ভয় পাস না মা, আমি তো আছি। কিন্তু আসলে তো মানুষটা এখনো বাড়ি আসছে না কেন? তাদের কথার মাঝেই জোরে একটা বাজ পড়তেই ভয়ে চিৎকার করে মাকে জড়িয়ে ধরল তিন্নি। ও মা গো, আকাশটা বুঝি ভেঙে পড়লো? হায় বেদাতা, এত জোরে জোরে বাজ পড়লে যে আমার কুড়ে ঘরটা ভেঙেই পড়ে যাবে। উফ, এ কি ঝড় নামলো গো গিন্নি! আর এত জোরে বাজ পড়লো, কি বলবো, মনে হচ্ছে পালপাড়ায় বাজটা পড়েছে। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আজ এত দেরি করলে কেন? কি করব বলো, কাজ শেষ হতে দেরি হয়েছে, তার উপর ফেরার পথে মোড়লের বাড়িতে যেতে হয়েছে। মোড়লের বাড়িতে? কিন্তু কেন? আবার কি কিছু হয়েছে নাকি? আর কি হবে, ওই এক কথা, তার টাকা ফেরত দিতে হবে। কি বলছো গো? মোড়ল আবার টাকা টাকা শুরু করেছে? এবার তো আরো বেশি শুরু করেছে। বলেছে কালকের মধ্যে যদি তার টাকা তাকে না দেই, তাহলে এই বাড়িটা নাকি আমাদের ছেড়ে দিতে হবে। কি বলছো গো? সত্যি যদি বের করে দেয়, তবে এই বর্ষার মধ্যে আমরা কোথায় যাব বলো তো? ফুলমতির কথার যেন আর কোনো উত্তর দিল না জগা।
এদিকে জগার কথা শোনার পর থেকেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ফুলমতির। মা, ও মা, আজকে কি রান্না করেছো গো? কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আহ, কি সুন্দর। আর কি রান্না করবো রে মা, ঘরে যা ছিল সব মিলিয়ে একটু পাতলা খিচুড়ি বসিয়েছি। খিচুড়ি? সেই কতদিন হয়েছে খিচুড়ি খাই না রে মা। ও কাকিমা, তুমি বসো না, বসো। এই তো আর একটু সময় লাগবে, খিচুড়ি খেয়ে যেও। সে না হয় বসলাম, কিন্তু তোর মুখখানা এত শুকনো শুকনো লাগছে কেন রে? কিছু কি হয়েছে নাকি? ও মা, দিদা, তুমি কি কিছুই জানো না? আমাদের তো এই বাড়িটা ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দিতে হবে মানে? হ ফুলমতি, তিন্নি এসব কি বলছে রে? আর বলো না গো কাকিমা, তুমি তো জানোই মোরুলের কাছ থেকে তিন্নির বাবা কয়েক হাজার টাকা নিয়েছিল বছর খানেক আগে। এখন সুদে আসলে নাকি অনেক টাকা হয়েছে, আর সেই টাকা দুদিনের মধ্যে না দিলে আমাদের নাকি এই বাড়িটা ছেড়ে দিতে হবে। হায় বিধাতা, এসব কি বলছিস রে মা? ওই রক্তচোষা মোরলের কাছ থেকে টাকা নিতে গেলি বা কেন? এখন যে তোদের আর নিস্তার নেই। ও বৌদি, বৌদি, বলছি জগা কি বাড়িতে আছে? না দাদা, তিন্নির বাবা তো বাড়িতে নেই, ভোর হতেই কাজের খোঁজে বেরিয়েছে। তাই নাকি? কিন্তু এদিকে যে বড় সর্বনাশ হয়ে গেছে গো বৌদি। সর্বনাশ? আবার কি সর্বনাশ হলো রে হারু? কাজে যাওয়ার সময় দেখলাম কালু কয়েকজন লোক নিয়ে ঘুরছে। শুনলাম মোড়ল নাকি আজই জগাদের ঘর দখল করবে। হারুর মুখে কথাটা শোনা মাত্রই যেন বুকের ভেতরটা কেঁপে উঠল ফুলমতির। ভয়ে আর আতঙ্কে চোখ মুখ উচকে উঠল তিন্নিরও। সকাল থেকে কাজের খোঁজে পুরো গ্রাম ঘুরেও কোনো কাজ জোটেনি জগার। কোনো কাজ না পেয়ে বিকেল নাগাদ সবেমাত্র বাড়ি ফিরেছে জগা। এমন সময় কয়েকজন মানুষ নিয়ে তার বাড়ির উঠোনে এসে দাঁড়ালো মোরল। কিরে জগা, টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? কর্তা, বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। মোরল মশাই, বলছিলাম কি, আমাদের আপনি আর কটা দিন সময় দিন। এই বর্ষার মধ্যে আমরা কোথায় যাব বলুন? সে তোরা কোথায় যাবি না যাবি সেটা জেনে আমি কি করবো রে? আমার দরকার টাকা, পারলে টাকাটা দিয়ে দে, আর নয়তো এই বাড়িটা ছেড়ে দে। অনেক সময় দিয়েছি তোদের। আমরা গরিব মানুষ, দুদিনের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? তাহলে বাড়িটা ছেড়ে দিয়ে চলে যা। এই কালো, এই মুহূর্তে এদেরকে বাড়ি থেকে বের করে দে। অনেক হয়েছে এদের ন্যাকামি কান্না। এসব আর আমি শুনবো না, আর আমি কিছুতেই শুনবো না। আগে কর্তা, হ্যাঁ রে জগা, কর্তা কি বললো সবই তো শুনলি। এবার বল, ভালোই ভালো যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? তোদেরকে আর কিছু করতে হবে না রে, আমরা নিজেরাই চলে যাচ্ছি। চলো ফুলমতি। কিন্তু বাবা, আমরা এখন কোথায় যাব বলো তো? বিধাতার দেওয়া এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও একটা ঠাঁই নিশ্চয় হবে রে মা, চল। ঘর বাড়ি হারিয়ে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেও কোথাও আশ্রয় না পেয়ে শেষমেশ
নদীর ধারে বড় বটগাছের নিচে এসে আশ্রয় নিল জগা ও তার পরিবার। হ্যাঁ গো, বিকেল তো প্রায় হয়ে এলো, এখন কি করবে বলো তো? এভাবে তো সারা রাত এখানটা বসে থাকাও যাবে না। আমিও তো সেটাই ভাবছি গো গিন্নি, কিন্তু মাথায় যে কোনো বুদ্ধি আসছে না। আমি বলি কি, চলো চলো আমার বাবার বাড়ি যাই, সেখানে গিয়ে কটা দিন থাকি, তারপর না হয় একটা ব্যবস্থা করলাম। তুমি তোমার দাদার কথা কি ভুলে গেছো ফুলমতি? তুমি জানো না সে কেমন? না, সেখানে আমি কিছুতেই যাব না। বিপদের সময়ে এত কিছু ভাবলে যে চলে না, এত রাগ না করে চলো সেখানেই যাই। তুমি এই বিষয়ে আমাকে আর একটা কথাও বলবে না ফুলমতি, আমি দেখি কি করা যায়। ও বাবা, আমি একটা বুদ্ধি পেয়েছি। বুদ্ধি? এই বৃষ্টির মধ্যে তুই আবার কি বুদ্ধি পেলি রে মা? এই দেখো, কচু পাতায় বৃষ্টির জল পড়েছে ঠিকই, কিন্তু পাতাটা ভিজে যাচ্ছে না। শোনো মেয়ের কথা, এটা তো সেই যুগ যুগ ধরে হয়ে আসছে, এতে আবার নতুন করে বুদ্ধির কি পেলি? বুদ্ধি তো আছেই। বাবা চলো, আমরা এই কচু পাতা দিয়ে এই গাছটার ওপরে বাড়ি তৈরি করি, তাহলে আর বৃষ্টির জলে আমাদের বাড়ি নষ্ট হবে না, আবার কারো জায়গা বলে আমাদের তাড়িয়ে দিতেও পারবে না। শোনো মেয়ের কথা, এমনটা কি কখনো হয় নাকি? হয় গো, হয় মা, হয়। মনের ইচ্ছে দিয়ে তৈরি করলেই হয়। এদিকে তিন্নির কথাটায় তেমন একটা গুরুত্ব না দিলেও মনে মনে সেই বিষয়টা নিয়ে যেন ভাবতে লাগলো জগা। দুদিন কেটে গেলেও বৃষ্টি থামার বদলে যেন বেড়ে গেল আরো দ্বিগুণ, যার ফলে ধীরে ধীরে গ্রামের ভেতরে প্রবেশ করছে নদীর জল। আর সেই কারণেই তিন্নির কথা মতো গাছের ওপর কচু পাতা আর ডালপালা দিয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে আশ্রয় নিয়েছে জগারা। মা দেখেছো, আমাদের এই কচু পাতার ঘরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাইরে কেমন বৃষ্টি আর জল, অথচ আমাদের ঘরে দেখো এক ফোঁটাও জল নেই। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস। বিধাতা যে তোর এই ছোট্ট মাথায় কত বুদ্ধি দিয়েছে, আমি ভেবে ভেবে অবাক হয়ে যাই। সবই বিধাতার লীলা খেলা, বুঝলি রে মা। আর বিধাতা যাদের সহায় হয় তাদেরকে যে কেউ নিচে নামাতে পারে না। আজ থেকে এটাই হবে আমাদের বাড়ি, এটাই আমাদের ঘর। এরপর বৃষ্টি থেমে গেলেও সেই গাছের ওপর বসবাস করতে শুরু করলো জগা ও তার পরিবার।